পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করছে ভয়েস অব ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় আয়োজন ভিওডির রাজকথন। আমরা এখানে কথা বলি রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন নয়, সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। আজকে আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে আছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। আমরা জানি দীর্ঘদিন ধরে আপনারা রাজনীতি করে আসছেন। বিএনপি সেই প্রায় 50 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রাজনীতি করে আসছেন। এই দীর্ঘ রাজনীতির পথ চলা আছে, একটা গৌরব আছে, দীর্ঘদিন রাজনীতির ক্ষমতায় ছিলেন এবং তারপর কিন্তু আসলে একদল লোক বলছে যে গত 16 বছরে বিএনপি আসলে কিছুই করতে পারেনি, বিএনপি 16 বছরে একটি বালুর ট্রাক সরাতে পারেনি। এই বিষয়ে আসলে কি বলবেন তাদেরকে? আন্দোলন সংগ্রামের ব্যাপারে যারা অজ্ঞ তারাই ধরনের কথা বলাটা অস্বাভাবিক কিছু। যে কোনো সরকার বিরোধী আন্দোলন টাইম ফ্রেম থাকে না, কখনো বেশি সময় লাগে, কখনো কম সময় লাগে। এই 16 বছরের আন্দোলনে এই ছাত্র সমাজ একমাত্র দলীয় ছাত্র সংগঠন ছাড়া যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, কিন্তু রাস্তায় আন্দোলন করছে। সাধারণ যারা ছাত্র বা আছে যারা দাবিদার, তাদের কোনো সংগঠন ছিল যারা এই আন্দোলনগুলি করছে। এই ভোটের আন্দোলন, সুষ্ঠু নির্বাচন আন্দোলন করার 3টা আন্দোলন হয়েছে। প্রথমে একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে। সেই কোটা বিরোধী আন্দোলনের ফসল হলো বিপিন। তারপরে সে একটা রাজনৈতিক দল করছে, গণ অধিকার। সেই দলও আবার 2 ভাগে বিভক্ত হয়েছে, আবার আরেকটা। তাই হোক, সেটা বড় কথা না। আর শিশু কিশোর একটা আন্দোলন করছিল, একটা ছাত্রের বাচ্চা ভালো হয় কারণ কোটা বিরোধী আন্দোলনের মধ্যে তাদের নামটা ছিল, নামটা ছিল বৈষম্য বিরোধী, নাকি? বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে 8টি দফার মধ্যে সরকার পতনের কথা ছিল না। জনগণের ভোটের অধিকারের দাবি ছিল, সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি হচ্ছিল। তাদের এই আন্দোলনটা যখন শুরু হয়, আমরা সর্বপ্রথম তাদেরকে নৈতিক সমর্থন দিই। আমরা ভাবলাম যে নৈতিক সমর্থন যথেষ্ট নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র আওয়ামী বিরোধী আছে? এই কয়জন ছাত্রের পক্ষে এই আন্দোলনটা টিকে রাখা কষ্ট। কারণ পুরা হলই তো ছাত্রলীগের দখল। তখন আমাদের সংগঠনের যারা যুবক, যারা ছাত্র, তাদেরকে বললাম ছদ্মবেশে তোমরা ছাত্র আন্দোলনে নামো। দলের নাম বলার দরকার নেই, ব্যানারের দরকার নাই, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের স্লোগান দেওয়ার দরকার নাই, তোমরা সাধারণ ছাত্র হয়ে যাও। এটা যেমন ঢাকায় হয়েছে, সারা দেশে আমাদের ছাত্র সংগঠন, আমাদের দল, নেতা কর্মীদেরকে এই বার্তা তারেক রহমানের পক্ষ থেকে উনি নিজে স্বয়ং প্লাস আমরা কিন্তু গোপনে কাজ শুরু করলাম। তারপরে দেখা গেল যে আন্দোলনটা জোরদার হচ্ছে একের পরে। বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে অবদান বেশি তাদের। কিন্তু তারা তো হোস্টেলে থাকে না, এটা অস্বীকার করার কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউ খুন হয়েছে কিনা আমি জানি না, হত্যার শিকার হচ্ছে কিনা জানি না, কতজন আহত হয়েছে তাও জানি না, কিন্তু মৃত্যুর সংখ্যা কত, আহতের সংখ্যা কত, পঙ্গুত্ব বরণ করছে কত, এটা হিসাব করতে হবে। সুতরাং সামগ্রিকভাবে বলা যায় এই আন্দোলনটা ছাত্র সমাজের যার যার অবস্থান থেকে আন্দোলনটা করছে, পরিচয়হীন, কারো রাজনৈতিক পরিচয় নেই। এবং স্কুল কলেজের ছাত্ররা যারা এই আন্দোলনে নামছে তারা কোনো রাজনৈতিক দল করে না। আমার নাতনির বয়স মাত্র 15 বছর। ওর মা নিপুণ গ্রেপ্তার হওয়ার পর সেও তার স্কুলের বন্ধু বান্ধব নিয়ে আন্দোলনে নামে, সেও গণভবন দখলে গেছে। ওই সে তো বলে না আমি বৈষম্য বিরোধী। এখন আবার একটা দল করছে আবার বৈষম্য বিরোধী আরেকটা, কোনটা? ঠিক আছে? তো সুতরাং
আমরা দাবি করতে পারি, যুক্তি দিয়া প্রতিষ্ঠিত করতে পারি, এই আন্দোলনে আমাদের অনেক অবদান। এই জনতা আমজনতা না, এই জনতা রাজনৈতিক সচেতন জনতা। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, যে যেই দলের সমর্থক তাদেরকে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে আন্দোলনে নামার জন্য রাজনৈতিক দলগুলো। কার সংখ্যা কত সেটার হিসাবে না গেলাম, স্বাভাবিক কারণে বিএনপির বড় দল, বিএনপির নেতাকর্মীর সংখ্যা বেশি। এবং 5 তারিখে মাঠে কি ছাত্ররা ছিল না জনতাও ছিল? এই জনতা কারা অর্গানাইজ করছে? রাজনৈতিক দল, উল্লেখযোগ্যভাবে বিএনপি। এবং ওরা যখন ঢাকা ব্লক কর্মসূচি দিল, সেই দিন আমরা তাদেরকে সর্বাত্মক সমর্থন দিলাম। এটা কিন্তু নৈতিক, কিন্তু আমরা নীরবে সক্রিয় ভূমিকা নিচ্ছি দূর থেকে। তারপরে আমরা সর্বাত্মক মানে কি? লোকবল, জনবল, অর্থবল, যে যেখান থেকে পারি সেখান থেকে আমরা যোগান দিচ্ছি। সে কটা দিন আমাদের দিন রাত্রি ঘুম ছিল না। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কাউকে ঘুমাইতে দেন নাই, নিজে ঘুমান নাই। কিছুক্ষণ পরপরই যারা সংগঠনের সক্রিয় সংগঠিত করে তাদেরকে একটার পর একটা উনি সিদ্ধান্ত জানাইছে। প্রশ্ন উঠতে পারে যে আমরা মাঠে ছিলাম না কেন? অর্থাৎ আমাদের চেনামো তারা যদি নামে, তাহলে এটা শেখ হাসিনা রাজনৈতিক লুপ দিয়া আন্দোলনটা অন্য খাতে নিয়ে যাবে। সেই কারণে অ্যাবসলিউটলি এটা ছাত্রদের আন্দোলন, সেই জায়গায় আমরা থাকতে চেষ্টা করছি। তাদের ব্যানারেই আমরা আন্দোলনটা সফল করছি। তাদের যে নাম বৈষম্য দিল সেটা ঠিক আছে। তারা 5-6 জন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পর কি বিবৃতি দিচ্ছে তারা জানে। আমি মনে করি না যে স্বেচ্ছায় তারা বিবৃতি দিচ্ছে। সে যুবক হোক, হারুনের হোটেলে যা ঘটনা করছে সেটা আমরা মনে করি না যে এটা তারা দালালি করছে অথবা সরকারের পক্ষে চলে গেছে, এটা মনে করি না। পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে নানাটা করতে, আত্মরক্ষা বা জীবন রক্ষাটা তো এটা দরকার। এবং সারা দেশের মানুষ সাধুবাদ জানাচ্ছে তাদের। আমরা খুব গর্ববোধ করছি তাদেরকে, যে আমাদের দেশের ছাত্র সমাজ তার পুরানো ঐতিহ্য আবার পুনঃপ্রতিষ্ঠিত করে। কিন্তু সবসময় কিন্তু সকল আন্দোলনে ছাত্রদের ভূমিকা তুলনাহীন, কিন্তু তারা কিন্তু আন্দোলনের ফসল নিজের গুলায় তোলার জন্য কখনো ছাত্ররা সচেষ্ট ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে খুন হয়েছে আমার ভাই, সবকিছু আমার চাই নাকি? সরকারও চাই, সরকারও যেতেও চাই, সরকারের বসে আবার নতুন দলও করতে চাই, আগামী দিন ক্ষমতাও যাইতে চাই। বিষয়টা এরকম দাঁড়াইছে না? শেখ হাসিনা 16 বছরে যে বেনিফিশিয়ারি তৈরি করছে, সরকারি কর্মচারী, কর্মকর্তা, বিভিন্ন প্রফেশন, ব্যবসায়ীদেরকে সে ব্যবহার করছে। একটা সিন্ডিকেট গড়ে তোলা, রাষ্ট্রে একটা ফেসিবাদ কায়েম করছে নাকি? গণহত্যা চালাইছে। তারপরে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। আজকে কি সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? কেউ কেউ বলে আগেছে নাকি বাড়ছে। অর্থাৎ এই যে প্রশাসনে হাসিনার সাথে অভ্যস্ত দুর্নীতি করার লোকগুলাই দুর্নীতি না কইরা আমার কথা তার কথা ভালো যে বলা হবে না। এই যে চাঁদাবাজির নানা ধরনের কুৎসা রাজনৈতিক দলের বা নেতা কর্মীদের উপর তারা চাপায়, তারা যে নানা জায়গা থেকে টাকা নিচ্ছে সেটা তখন প্রকাশিত হচ্ছে। তাদের যে একটা গৌরবময় জীবনের অধিকারী হচ্ছে, সেই গৌরবময় জীবনটা অব্যাহত রাখতে হলে তাদের ত্যাগ স্বীকার, ধৈর্য দরকার। তারা সেই ধৈর্যটা রাখতে পারতেছে না কেন? আমরা 17 বছর আন্দোলন করে ধৈর্য রাখতে পারতেছি, তারা মাত্রই 6-7 দিন আন্দোলন করে তাদের ধৈর্য রাখতে পারতেছে না। তারা এখন কি ক্ষমতার স্বপ্ন দেখে? এবং কিছু কিছু কথা আছে যে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তারা রাজনীতির সুবিধা, রাজনৈতিক দল, প্রশাসনের সুবিধা নিয়ে করতে যায়,
তাহলে তারা যে আন্দোলনে একটা দক্ষ এবং তারা যে একটা আদর্শ নিয়ে আন্দোলনে নামছে এটা তো প্রমাণ হয় না। সংস্কার নিয়ে যে শব্দগুলো আশ্বাস করে এবং সেখানে একটা লেখা পড়লাম প্রথমে দিতে, তিনি বলছেন সংস্কারটা কি সরকারের না ডক্টর ইউনূসের, এই জিনিসটা পরিষ্কার না। তিনি বলছেন ডক্টর ইউনূস বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে আমি নির্বাচন দেব। তার সম্ভাবনা তো আমি অনুভব করছি না, জনগণও করছি না। এটা রেহমান সুলানের লেখা, ওনার লেখা, আমার লেখা না। আমি সকালে পড়লাম তার লেখাটা নানা দিক নিয়ে ছাত্রদের সম্বন্ধে বলছে। প্রথমে 1 মাস 2 মাস ছাত্রদের যে পদক, তাদেরকে দেখলে মানুষ যেভাবে উৎফুল্ল হয়ে উঠত, এখন তো পয়সা দিয়েও লোক জোগাড় করতে পারে না। কেন? তার মানে যারা জাতির জন্য ত্যাগ স্বীকার করছে, জাতির দুর্দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্ররা আন্দোলনে যোগ দিচ্ছে, যারা জীবন দিচ্ছে, যারা বেঁচে আছে, বন্ধু আছে, তাদের সিংহভাগ লেখাপড়ায় ব্যস্ত, তারা এই রাজনীতিতে ব্যস্ত না। তারা আসছে তাদের মনের আবেগে দেশপ্রেমের তাগিদে, গণতন্ত্রের তাগিদ না হোক, দেশপ্রেমের তাগিদে একটা স্বৈর শাসক বা একটা ফেসিবাদী সরকারের কে রাখলে আমরা নিরাপদ না। আজকে কিন্তু যার যার মধ্যে শেষে পাশারে চলে গেছে। জনা কয়েক লোক, অভিজ্ঞ রাজনীতিবিদ বা সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি বা বর্ষিয়ান রাজনীতিবিদ হোক, যারা দীর্ঘদিন রাজনীতি বিভিন্ন দলের, তারা তাদের সম্বন্ধে যেসব মন্তব্য করে, সেসব মন্তব্যটা কি মানানসই এবং মানুষকে সেটা ভালো চোখে দেখে? সম্মান তো অর্জিত হয় গায়ের বলে না, সম্মান অর্জিত হয় কর্মে। 5ই আগস্ট পর্যন্ত তাদের কর্মের যে ফসল, যে সম্মান, সেই সম্মানটা এখন পরিমাপ করে দেখুন কোথায় নামছে, কতটুকু নামছে, আর কয়দিন পর কোথায় যাবে, একটা সময় শূন্যের কোথায় যায় কিনা সেটা আশঙ্কা। তারা রাজনৈতিক দল করছে বলে কোথায় কোথাও তাদের অধিকার আছে। এই অর্জনে তারা যতটুকু গর্বিত, জনগণও যেন গর্ব অনুভব করতে পারে, সেই পথটাকে ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করে পথ চলা ভালো। জোর করে সালাম আদায় করা যায় না। মানুষ তাদের এমনি সালাম দিতেছিল, কিন্তু সালামটা কেন কমতেছে তাদের ভাবতে। এখন কেন কোথাও রওনা দিলে মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে না তাদেরকে দেখার জন্য? কেন তারা ডাক দিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওদিনকার নামলো? এখন কেন শহীদ মিনারে ডাক দিলে টাকা খরচ করতে হলো তাদেরকে? সেদিন তো টাকা লাগে না। সেদিন তো ছাত্ররা যে ঘরে থেকে বেরিয়ে আসছে, তারা তো কারো কাছে টাকা চাইতে হয় না, এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে না, গুলি হচ্ছে জানে, তারপর আসতেছে। এই যে আবেগটা, যে ইমোশনটা তৈরি হয়েছিল, সেই ইমোশনটা কেন তো তারা নেমে গেল? আর রাজনৈতিক দলগুলো পোড় খাওয়া, তাদের জীবনে যেমন মানুষের অপছন্দনীয় কাজ আছে, তাদের জীবনে মানুষের পছন্দনীয় কাজ অনেক আছে। তাদেরও বিভিন্নভাবে এই দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি তাদেরও ত্যাগ আছে। তাদের ত্যাগকে অবজ্ঞা করলে আজকে যারা ত্যাগী বলিয়া দাবিদার, তাদেরকে এক সময় মানুষ অবজ্ঞা করবে, এটা বুঝতে হবে। এই কারণে বলবো যে তারা যা বলে আমি অতটা গুরুত্ব দেই না, কারণ তাদের এই বয়স, তাদের যে আবেগ, এই ধরনের কথাটাই মানানসই জানেন। কিন্তু যেদিন তারা বিবেকবান হবে, বিবেক তাদের কাজ করবে, বিবেক তাড়িত হবে, যেদিন তারা বাস্তবে ফেস করবে, তখন বুঝতে হবে, পারবে রাজনীতিটা খুব সহজ না। আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে একটা রাজনৈতিক অস্থিরতা, একটি দল আরেকটি দলকে দোষারোপ করছে, কাদা ছড়াছড়ি চলছে, এই যে একটি দল আরেকটি দলকে নিয়ে বাজে মন্তব্য করছে। এই বিষয়টা থেকে আসলে পরিত্রাণের উপায় কি হতে পারে? না, বহু দল যখন থাকবে, বহুমত যখন থাকবে, তখন দ্বিমত তো থাকবেই। সব যদি একমত হয় তো বাকশালী হয়ে গেল। সব দল যদি এক ভাষায় কথা বলে, সে তো বাকশালী হয়ে গেল। গণতন্ত্র যেমন আছে, বহু দল যেখানে আছে, বহু মত আছে, বহু পথ আছে, বহু দলেরই আলাদা আলাদা আদর্শ আছে,
তাদের বাস্তবায়নের প্রয়োগ একরকম হবে, আরেক রাজনৈতিক দলের প্রয়োগ একই হবে। ওই যে সেই কথাটাই বলতে হচ্ছে যে নানা মানুষ নানা মত, দেশ বাঁচাতে ঐক্যমত। দেশের মৌলিক প্রশ্ন আমাদের একমত হইতে হবে, এবং বাকযুদ্ধের বেলায়ও আমার ভাষার মধ্যে শালীনতা থাকতে হবে, আমার ভাষা সংযত থাকতে হবে, মানুষের সাথে মানুষের মতো আচরণ করতে হবে। আমি মানুষের মতো পশুর মতো আচরণ করতে পারি না, তাই না? সুতরাং আলোচনা সমালোচনা একজনকে দোষারোপ আরেকজন দোষারোপ হইতেই পারে, এটা যুক্তি দিয়ে কথা বলাই যেতে পারে। সেখানে পার্সোনাল অ্যাটাক বা কোনো দলকে পার্সোনালি অ্যাটাক করাটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভকর না। অনেকেই আমার মতের সাথে সবাই একমত হবে, আমি এতক্ষণ কথা বললাম যে সবাই একমত হবে, আমি বিশ্বাস করি না। দ্বিমত হইতে পারে, সেও এরকম একটা অনুষ্ঠানের মধ্যে তারাও সুন্দর করে আমাকে আমার দোষটুগুলোকে ধরায় দিতে পারে। অনেকেই বলছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত যে সরকার, সেই সরকারকে আরো 5 বছর রাখার জন্য, কেউ বলছে আরো দীর্ঘস্থায়ী হোক, এখনই নির্বাচন না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 জন শিক্ষার্থী তারা বলছে যে আরো 5 বছর অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে রাখা উচিত। এ বিষয়ে আপনার মতামত কি বলবেন? নির্বাচন আমরা দ্রুত চাচ্ছি কেন? আমরা তো 17 বছর আগে থেকে যাচ্ছি, 16 বছর আগে থেকে তো আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এটা আমি নতুন করে তো চাচ্ছি না যে দ্রুত চাচ্ছি। নর্মালি যদি হাসিনা পদত্যাগ করতো এই ঘটনা ছাড়া, তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন করতে তো। তো নির্বাচন কমিশনের টাইম কত? 3 মাস। তাহলে আজকে এই নির্বাচন কমিশনের 2 বছর সময় লাগবে কেন? তাহলে কি প্রতিটা নির্বাচনের পরে কি 2 বছর অপেক্ষা করবে নির্বাচনের জন্য? তাতে বাধা ধরা কনস্টিটিউশনে হয়ে গেছে, বাইন্ডিং রয়েছে 30 দিনের মধ্যে নির্বাচন। তো 30 দিনের মধ্যে যদি এত নির্বাচন হয়ে যেতে পারে দেশে, তাহলে এই নির্বাচন হওয়ার জন্য কিসের আয়োজনের জন্য এত কিছু লাগবে, এটা আমার মাথায় ধরে না তো, এটা মাথায়। তারপরে বলছে আগে সংস্কার পরে গণতন্ত্র। সংস্কার আর গণতন্ত্র তো মুখামুখি না। গণতন্ত্র হল সংস্কারের ফাউন্ডেশন, সহায়ক শক্তি। কারণ কিছু কালো আইন আছে বাতিল করতে হলে আমার কনস্টিটিউশন পার্লামেন্টে, তাহলে একটা সুষ্ঠু অবাধ জনগণের মতের প্রতিফলন ঘটার মধ্য দিয়ে যে সংসদটা হবে সেটা জনগণের সংসদ হবে। সেই সংসদ সদস্যরাই তো এই প্রস্তাবিত উদ্ভাবিত আমাদের ভাবনা যে সংস্কার, এটাকে আমরা আইনগতভাবে পরিবর্তন করতে পারবো, রিফর্ম করতে পারবো। তাহলে তো আগে তো গণতন্ত্র দরকার, তারপরে তো সংস্কার, ঠিক কিনা? আমি যদি গণতন্ত্র ভাবে একটা সরকার পার্লামেন্ট না আনতে পারি, তাহলে আমি সংস্কার কি দিয়ে করবো? মুখ দিয়ে করবো? হাত তুলে করবো? আমি জনমত সৃষ্টি করতে পারবো যে এই সংস্কারগুলো আমাদের প্রয়োজন। কিন্তু এটাকে কার্যকর করতে হলে যেমন পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে গিয়া, এই ছেলেটা সারাদিন পড়ছে, ভালো নাচ মন্দ থাকে, তো একটা পরীক্ষা দিতে হবে। তাহলে আজকে এই সংস্কারগুলিকে কার্যকর করতে হলে তো উই শুড হ্যাভ এ পার্লামেন্ট, যেই পার্লামেন্ট হবে ডিউলি ইলেক্টেড বাই দি পিপলস, নাকি ফর দ্য পিপলস অর অফ দ্য পিপলস, যেটা ডেমোক্রেসি সংজ্ঞা। তো সুতরাং যারা অতি সংগোপনে এই যে কনফিউজ করতেছে যে আগে সংস্কার পরে নির্বাচন, আর নির্বাচনটাই তো সংস্কারের প্রথম, আর এই নির্বাচনটা এই গণতন্ত্রই তো সংস্কার আনবে। মজলুম জননেতা মাওলানা ভাসানী বলল ভোটের আগে ভাত চাই। আচ্ছা, ভোটটাই তো 70-এ আশা ছিল মানুষের পরিবর্তন, শোষণ বঞ্চনা পশ্চিমাদের হাত থেকে রক্ষা করার জন্য। তিনি বললেন যে না, ভোটের আগে ভাত চাই। ভোটের আগে ভাতের থালা লয়ে বসে রইলেন, উনি নির্বাচন করলেন না। স্বাভাবিক কারণে আওয়ামী লীগ একটা বাড়তি সুবিধা পেয়ে গেল না। যদি সব দল হইতো তখন এই আসন সংখ্যা নেওয়া কি হইতো না হইতো সেটা আমি জানি না। কিন্তু আজকে সংস্কার করতে হলে নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের করার মধ্য দিয়েই কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার সম্ভব হবে। যে আজকে তরুণ সমাজ হইতে পারে তাদের দাবি, আমরা ব্যর্থ হয়েছি, তারা সফল হয়েছে।
আমাদের অবদানকে স্বীকার করুক বা না করুক, কিছু যায় আসে না। কিন্তু তাদের দাবিটা যেন বৃথা না হয়ে যায়, সেভাবেই তাদেরকে আমি অনুরোধ করবো পত্র, সেভাবেই বলবো তাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে যেন আরো সতর্ক থাকে। এখন যে যাকে তার বেনিফিট পায় সে তার কথা বলবে, কিন্তু তারপরে তো রাষ্ট্রের একটা কাঠামোগত, সংবিধানগত, কনস্টিটিউশনাল, কনভেনশনাল এসবেরই তো একটা আছে, ব্যাপার আছে। যে নির্বাচিত সরকার থাকে না 5 বছর, অনির্বাচিত সরকার থাকবে 10 বছর, এটা হয় নাকি? হাসিনা জনাতনও নির্বাচন করছে, তাই না? 5 বছর থাকার জন্য 7 মাস থাকতে পারলো না। আর বিকল্প, আমি নিরপেক্ষ বলি, নির্দলীয় বলি, অন্তর্বর্তীকালীন বলি, অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিত্ব নাকি তারা দায়িত্ব নিচ্ছে। আমরা বিশ্বাস করি তারা একটা সুন্দর নির্বাচন করতে পারবে, যেহেতু তারা ওই নির্বাচনে কোনো বেনিফিটেড হবে না, যেহেতু তাদের দল নেই, যেহেতু তারা দল করে না। এই বিশ্বাস নিয়েই তো মানুষ তাদের দায়িত্ব দিয়েছে, ঠিক কিনা? এখন প্রশংসা পাবে সেটা অন্য কথা। আর প্রশংসা পাবে বলেই তাকে ক্ষমতায় থাকতে হবে, তাহলে তো একসময় এটা বুমেরাং হতে পারে। বুমেরাং হতে পারে না, তাই না? এখনো 10টা শিল্পী আছে, সবচেয়ে ভালো শিল্পীটা সব গান গাবে, তো বাকি শিল্পীরা আসছে কেন? ওনাদের কোনো কোনো কাজে তো আমরা প্রশংসা করবই। প্রশংসার কাজ করলে প্রশংসা করবো না, 100বার করবো। অর্থাৎ আমি ভাববা দেওয়া, হাতে তালি দেওয়ার মানে এই নয় যে মানে আমি একা সব, আমাকে থাকতে হবে, জনগণ বলতেছে। মানুষ কখনো কোনো ফাংশনে কারো কারো বক্তৃতার সময় ইমোশনালি হাতে তালি দেয়, এটা কি অ্যাকসেপ্ট করে, সন্তুষ্ট হয়ে। আবার কখনো কোনো এমন হাতে তালি দিতে যে বিরক্তি আছে এটা প্রকাশ করতেছে, তো সরকারকেও বুঝতে হবে কিন্তু হাতে তালিটা এটা বিরক্তির না সমর্থনে। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।